আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। লিয়া, কি শুরু করেছিস তুই? হ্যাঁ, কোন ভদ্র ঘরের মেয়েরা এত রাতে ঘরে ফেরে? আর এসব কি ধরনের পোশাক? দিন দিন কি তুই নির্লজ্জ হয়ে যাচ্ছিস? অমানিয়া তিক্ত স্বরে বলল, ও প্লিজ আপু, এগুলো এখনকার ফ্যাশন, তুমি বুঝবে না। আচ্ছা তাই নাকি? এসব অশালীন ড্রেস পরে রাত বিরাতে বাইরে পার্টি করা যদি ফ্যাশন হয়ে থাকে, তাহলে এমন ফ্যাশনের গুল্লি মারি। তুই জানিস এভাবে চলতে চলতে একদিন কত বড় বিপদে পড়তে পারিস? কি এক কথায় প্রতিদিন বলো শুধু, আমি কি এতটাই বোকা নাকি? আর আপু, সব কিছুতে এত ওভার রিয়েক্ট করার বন্ধ করো প্লিজ। আমি এখন আর ছোট নেই, নিজের ভালো মন্দ নিজে বুঝতে পারি। এখনকার যুগের সাথে মিশে না চললে লোকে কেউ ভূত বলে, তুমি কি করে সেটা বুঝবে? নিজেকে তো ছেলে বানিয়ে রেখেছো, নিজেকে দেখেছো একবার? কে বলবে তুমি একজন মেয়ে মানুষ? আমাকে তো আমার বন্ধুরা খেপায় তোমাকে নিয়ে। তোমার জন্য হাসির পাত্র হতে হয় আমাকে, কতটা লজ্জা পড়তে হয় তুমি কি করে বুঝবে? নিজে তো হাসির পাত্র হয়েই আছো, এখন আমাকেও তোমার মতো জোকার বানাতে চাও। কথা শেষ হতে না হতেই গালের সজোরে একটা থাপ্পড় এসে পড়ল অমালিয়ার। চটটা নূরের মা মেরেছে। ইভানও রাগে কাঁপছে। মা না মারলে সে নিজেই আজকে অমালিয়াকে চরম শিক্ষা দিয়ে দিত। লতিকা বেগম থাপ্পড় মেরে ক্রোধিত কণ্ঠে বলে, লজ্জা করে না তোর এসব কথা বলতে? একবারও তোর বিবেকে বাঁধলো না? হ্যাঁ, আমার মেয়ে ছেলে হয়ে গেছে, কিন্তু কেন হয়েছে? এই তোদের কারণেই তো হয়েছে। ওকে ছেলে, আমাদের সবার জন্য হতে হয়েছে ওকে ছেলে। ওকে তুই জোকার বলছিস? আরে ও ছেলে না হলে আমাদের সবাইকে জোকার হয়ে রাস্তায় ভিক্ষা করতে হতো। সেই দশা ঠেকাতেই আমার মেয়ে ছেলে হয়েছে। নিজের জীবনের আনন্দ আহ্লাদ ভুলে আমাদের জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছে। আর যদি ও ছেলে না হতো, তাহলে তোদের পড়াশোনা, এই নতুন ফ্যাশনের কাপড়, এই বন্ধুদের সাথে আড্ডা, এগুলো কোথায় পেতি তুই? তখন কোথায় থাকতো তোর স্ট্যাটাস বল? আজ খুব কথা বলতে শিখে গেছিস তাই না? নূর যদি তোর মতো শুধু নিজের কথা ভাবতো, তাহলে আর তুই এসব কথা বলার মতো অবস্থায় থাকতি না। এতদিন হয়তো টাকার জন্য নিজের শরীর। এবারে নূর ওর মাকে থামিয়ে দিয়ে বলল, ব্যাস মা, চুপ করো এখন। কি বলছো এসব? ওর সাথে তুমিও কি অবুঝ হয়ে গেলে নাকি? এখন থামাচ্ছ কেন? এটাই তো চাচ্ছিলে না তুমি? এখন খুশি তো, যাও আনন্দ করো। বলেই অমালিয়া দৌড়ে নিচের রুমে চলে গেল। ইভান রাগী কণ্ঠে বলল, দেখেছ আপু, এই মেয়ের মাঝে কোনো অনুতপ্ত নেই। শুধু একটা চড়ে হবে না, ওকে তো ভালো মতো শাস্তি দিতে হবে। উঠ দিতে দিতে মাথায় উঠে গেছে একেবারে। কেমন বেয়াদব হয়ে যাচ্ছে দিনে দিনে। নূর শান্ত সুরে বলল, হয়েছে, আর কিছু করতে হবে না, তুই যা শুয়ে পড়। ইভান চলে গেলে নূর ওর মাকেও গিয়ে শুয়ে পড়তে বলল। লতিকা বেগম ছলো ছলো চোখে তাকিয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, তুই ওর কথায় কষ্ট পাস না মা, ওকে আমি শাসন করে দিব। আরে ধুর মা, কি যে বলো না। আমি কি ছোট বাচ্চা নাকি যে সব ছেলে মানুষের কথায় মনে কষ্ট পাবো? লিয়া এখন টিনেজার, আর এই বয়সে ভালো মন্দের বুঝটা ওদের থাকে না। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। যাও গিয়ে শুয়ে পড়ো। মাকে পাঠিয়ে দিয়ে নিচের রুমে পা বাড়ালো নূর। ওপরে নিজেকে যতই শক্ত রাখুক, ভেতরে যে তারও একটা কষ্ট নামক জিনিস হয়। বিশেষ করে সেটা যখন কোনো আপন জন দেয়, যাদের জন্য নূর খুশি খুশি নিজের জীবনও দিয়ে দেবে। তারাই যখন আঘাত করে, তখন আঘাতের যন্ত্রণা যে তারাও হয়, তখন সেই আঘাতের যন্ত্রণা যে তারও হয়। যদিও সেই যন্ত্রণা ধামাচাপা দেওয়ার কাজটা সে খুবই সন্তর্পণে করেছে। ওর যে মন খারাপ হওয়ার অনুমতি নেই। রুমে এসে লাইট না জ্বালিয়ে বারান্দায় এসে দাঁড়ালো নূর। টিমটিম করতে থাকা তারাটার পানে তাকিয়ে জোরপূর্বক মুচকি হেসে বলল, আরে বাবা, তুমি কেন মুখ বেজার করে রেখেছো? তোমার মেয়ে একদম ঠিক আছে, তুমি তো জানোই তোমার মেয়ে সবচেয়ে স্ট্রং। এখন সুন্দর করে একটু হাসো তো। এই তো আমার লক্ষ্মী। জানো বাবা, আজ তোমাকে অনেক মিস করছি। ছোটবেলায় আমার জন্য তোমার গাওয়া সেই গানটা খুব শুনতে ইচ্ছে করছে। আজকেও একটু ওই গানটা গেয়ে ঘুম পাড়িয়ে দেবে আমাকে? নিজেই গুনগুন করে গানটি গাইতে গাইতে গলা ছড়িয়ে এলো নূরের।
বাবার সামনে চোখের পানি লুকাতে ঘরের ভেতর পা বাড়ালো নূর। গাড়িতে বসতেই ভ্রু কুচকে এলো আদিত্যের। কুচকানোর হেতু হলো আজকে চিদারের ড্রেস আপ। কোনো ওকেশন ছাড়াই তার হঠাৎ এমন মাত্রাতিরিক্ত সাজগোজের কারণ খুঁজে পাচ্ছে না সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আদিত্যকে বলল, তুমি কি বিয়ের জন্য মেয়ে দেখতে যাচ্ছ জিদান? না তো স্যার। তাহলে এমন নতুন জামাইয়ের মতো সেজে গুজে কোথায় যাচ্ছ? কোথাও না স্যার, আমি তো আপনার সাথেই যাচ্ছি। আসলে কাল নূর ম্যামের কথা শুনে মনে হলো আমি নিজেকে অনেক আন্ডার এস্টিমেট করি, তাই নিজেকে একটু ফিটফাট করলাম। এবার আসল কাহিনী বুঝতে পারল আদিত্য। তাহলে সে নূরকে দেখানোর জন্য এমন নতুন জামাই সেজেছে। বিরক্তিতে চেয়ে গেল সারা শরীর। কি দিন এসে গেল তোর আদিত্য? শেষমেশ কিনা এই চিদান তোর কম্পিটিটর হলো। হোয়াট দ্য? আদিত্য ড্রাইভারকে গাড়ি থামাতে বলল। গাড়ি থামালে আদিত্য চিদানের উদ্দেশ্যে বলল, নামো গাড়ি থেকে। বাসায় না, যেখানে খুশি যাও, কিন্তু আজ তুমি আমার সাথে আসতে পারবে না। আর কাল যদি আর এই বেশি এসেছো তো কালই তোমার চাকুরির শেষ দিন। কথা শেষ করেই গাড়ির দরজা আটকে দিল আদিত্য। চিদান বেচারা বেকুব হয়ে দাঁড়িয়ে রইল ওখানে। ওর সাথে আসলে কি ঘটল সেটাই বোঝার চেষ্টা করছে। গতকালের কথা অনুযায়ী যথাসময়ে আদিত্যের ভ্যানিটিতে চলে এলো নূর। আদিত্য নেই এখন, হয়তো শ্যুট শেষ হয়নি। নূর গেল সামনের টেবিলের ওপর রাখা আদিত্যের ল্যাপটপে। অভদ্র একটা চাওয়া জাগলো মনে। আদিত্যের ল্যাপটপে কি সে একটু নিজের কাজ করবে? এক মন বলছে, না না, ধুর, কি ভাবছি? এমন ছ্যাঁচড়ামি করার কথা ভাবলামও কি করে? না বলে এভাবে কারো জিনিসে কিভাবে হাত দিতে পারি আমি? তাও আবার ওই ফালতু নায়কের? কখনো না। আরেক মন বলছে কি এমন হবে? আমি তো শুধু নিজের কাজ করেই রেখে দিব। কোনো চুরি টুরি তো আর করছি না। সে আসার আগ পর্যন্ত না হয় একটু নিলাম। নূরের ভাবনা চিন্তার মাঝে সে খেয়ালই করল না এক যুবকের নেশাময় দুটি চোখ শুধু তার পানেই আবদ্ধ আছে। বুকে দুই হাত ভাঁজ করে দরজার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে কখন থেকে তৃষ্ণার্ত আখির পিপাসা মেটাতে ব্যস্ত আদিত্য। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানেই মনে হচ্ছে কত কাল দেখে না তার মন পাখিকে। আকুল দুটি নয়ন যেন সিক্ত হচ্ছে প্রণয়ের দর্শন পেয়ে। তবে নূরের চোখ বরাবর তাকিয়ে দেখল নূর কেমন চোরা চোখে বারবার ওর ল্যাপটপের দিকে তাকিয়ে আছে। ব্যাপার কি? নূর কি ল্যাপটপে কিছু দেখতে চায়? সে কি আমার বিষয়ে আমার ল্যাপটপ থেকে তথ্য নিতে চায় নাকি অন্য কিছু? আদিত্য পা টিপে টিপে নূরের কাছে গিয়ে হঠাৎ নূরের দিকে ঝুঁকে জোরে বলল, ভম। তবে আদিত্যের কাছে আশানুরূপ প্রতিক্রিয়া এলো না নূরের পক্ষ থেকে। চমকানো তো দূরের কথা, চেহারায় সামান্য একটু পরিবর্তনও এলো না। একেবারেই নির্লিপ্ত ভঙ্গিতে তাকালো নূর আদিত্যের পানে, যেন এখানে আদিত্য না কোনো মশা এসে গুনগুন করলো। নূর ভাবলেশীনভাবে বলল, এসব প্লে নার্সারি ট্রাই প্র্যাঙ্ক শেষ হলে এখন আমরা কাজ শুরু করতে পারি। আদিত্য হতাশার নিঃশ্বাস ছেড়ে নূরের সামনে এসে বসে বলল, আচ্ছা, আগে বলো, চা নিবে না কফি নাকি ঠান্ডা কিছু? কিছুই না, কাজ শুরু করুন। সারাদিন সময় নেই আমার। আদিত্য একটা স্ক্রিপ্ট বের করে বলল, দেখো, এখানে একটা ভার্সিটির বন্ধুদের সিন আছে, তুমি দেখে বলো এটা কিভাবে করলে আর একটু রিয়েল লাগবে। কোথাও কোনো চেঞ্জ করা লাগলে তুমি করতে পারো। নূর স্ক্রিপ্ট হাতে নিয়ে পড়তে লাগলো। একটা কলম নিয়ে কিছু কিছু জায়গায় একটু চেঞ্জ করতে লাগলো। সেটা আবার আদিত্যকে বুঝিয়ে দিচ্ছে। নূর কাজে মগ্ন, তবে আদিত্যের হুঁশ কই। তার সব মগ্নতা শুধুই নূরে আবদ্ধ। কাজে মগ্ন ওই রমণীকে দেখতে ব্যস্ত সে। হাতে গাল ঠেকিয়ে মুগ্ধ আখি যুগল হিমশীতল করছে নূরকে দেখে। নূরের ওই নেত্রপল্লবের নৃত্য, কপালের ওই সূক্ষ্ম ভাঁজ, ঠোঁটের কোণে ওই নজর টিকার ন্যায় কালো তিলটা, বাতাসে উড়তে থাকা কপালের এলোমেলো চুলগুলো সবই খুব নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছে আদিত্য। তার এই পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে তার মন জানান দিল এই অতি সাধারণ কিছুটা অগোছালো আর কৃত্রিমতা থেকে হাজার গজ দূরের এই মেয়েটা সুন্দর। শুধু সুন্দর না, অসাধারণ, অপূর্ব সুন্দর। যতটা সুন্দর হলে শুধু এক ঝলকেই যে কারো জান কেড়ে নিতে পারে। হ্যাঁ, এতটাই সুন্দর নূর।
আমার নূর। তবে এই সৌন্দর্য শুধু আমার জান যাবে, আর কারণ না। নূরের জন্য জান দেওয়ার অধিকারও অন্য কারণ নেই। কাজের মাঝেই হঠাৎ আদিত্যের দিকে নজর গেল নূরের। আদিত্যের এভাবে তাকিয়ে থাকতে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল সে। চোখ দুটো দ্রুত বেগে ঝাপটিয়ে মুখ চোখা করে পড়ল। কি হচ্ছে এটা? আদিত্যের সোজা সাপটা জবাব। কি হচ্ছে? চোখের ট্রিটমেন্ট হচ্ছে? মানে? মানে আবার কি? তোমাকে দেখে আমার চোখের ভিটামিন বাড়াচ্ছি। তুমিও চাইলে ট্রাই করতে পারো। ইট রিয়েলি ওয়ার্ক। আপনি আবার শুরু করেছেন? শুরু করতে কোথায় দিলে? আর আমি কোনো শর্ত কিন্তু ভাঙিনি। আমি তো শুধু আমার প্রিয়তমাকে দেখছি। তুমি তোমার কাজ করো না। এভাবে তাকিয়ে থাকলে কাজ করব কি করে? অন্যদিকে তাকান। পারবো না। তোমাকে দেখার পর থেকে আমার সব অঙ্গ প্রত্যঙ্গ আমার অবাধ্য হয়ে গেছে। একটাও আমার কথা শোনে না। তুমি পারলে ঠিক করো। নূর কটমটে চোখে তাকালো আদিত্যের দিকে। দাঁত কিরমির করে কিছু বলতে যাবে তখনই হঠাৎ আদিত্য বলে উঠল। নূর, তুমি কি কেঁদেছ? তোমার কি মন খারাপ? হঠাৎই আদিত্যের এমন কথায় এবার কিছুটা চমকে উঠল নূর। আদিত্যের চোখের দিকে এবার সরাসরি তাকালো সে। আদিত্য কিভাবে ওর মনের অবস্থা বুঝে গেল? ও তো কিছুই বলেনি, তবে লোকটা কিভাবে জানলো? বুকের মৌনতা দেখে আদিত্য আবার বলল। কি হলো নূর? বলো না কি হয়েছে তোমার? নূর শান্ত সুরে বলল। আপনার কেন মনে হলো আমার কিছু হয়েছে? আদিত্য নূরের চোখে চোখ রেখে বলল। এই যে তোমার চোখ দুটো, এই দুটোই সব বলে দিল আমাকে। তোমার চোখের কোণের এই জমে থাকা ছোট্ট লালিমাই বলে দিচ্ছে এই চোখে বরসা নেমেছিল। বলে দিল মন খারাপ তাদের। কি হয়েছে নূর? ইজ দেয়ার এনি প্রবলেম? নূর কিছুটা আনমনা হয়ে তাকিয়েছিল আদিত্যের পানে, তবে কিছু মুহূর্ত পরেই চোখ ফিরিয়ে নিল সে। স্বাভাবিক সুরে বলল। এমন কিছুই না, আমার কখনো মন খারাপ হয় না। এসব ন্যাকামি আমার জন্য না। এখন এসব ছাড়ুন আর কাজে মন দিন। কিছু তো অবশ্যই হয়েছে, তবে আমি জানি আমাকে কিছু বলবে না তুমি। তোমার এই বিষণ্ণ চোখ দুটো যে আমার ভালো লাগছে না, কি করব? ওর মনটা কিভাবে ভালো হবে? আমি কি আমার ভালোবাসাকে একটু হাসানোর ক্ষমতা রাখি না? ওর বন্ধু ওকে হাসাতে পারে, তাহলে আমি কেন পারছি না? হ্যাঁ পারবো। আজকে তো ওকে আমি হাসিয়েই ছাড়বো, কিন্তু কিভাবে হাসাবো? আদিত্য কিছু একটা ভেবে ওর বাসার নাম্বারে ফোন দিল। নূরকে শোনানোর জন্য ফোন লাউড স্পিকারে রাখলো। রিং হচ্ছে, ওপাশ থেকে ফোন রিসিভ করলো বাবলু। আদিত্য বাঁকা হাসলো। এটাই চাইছিল ও। আদিত্য বলল। হ্যালো। হেলছি হ্যালো। হেলছি হেলতে হেলতে তো মাটিতে শুয়ে পড়লাম। আর কত হেলবো? কে বাবলু? কে ভাবলু না? বি বাবলু, বাবলু বিতে হয়। আপনি এতটুকু জানেন না? আন পড়াশোনা লোক। বাবলু, তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? জানো আমি কে? ও মা, আপনি নিজেকে চিনেন না? আপনার গজটির রোগ আছে নাকি? আমাদের শুনে খুব দুঃখ হলো। আল্লাহ জলদি আপনার রোগ সরিয়ে দিক। আর আপনি যেন নিজেকে চিনতে পারেন, নিজেকে মনে পড়বে। আবার ফোন দিয়ে, ঠিক আছে? কেটে গেল ফোন। নূর অনেক কষ্টে নিজের হাসি চেপে রেখেছিল, কিন্তু এবার আর পারল না। এমন হাস্যকর ফোনালাপ শুনে আটকে রাখা হাসি বাঁধ ভেঙে ফোয়ারার মতো বেরিয়ে এলো। খিলখিল করে হেসে দিল নূর, যে হাসির মুগ্ধতায় ডুবে গেল। এত অ্যাওয়ার্ড পেয়েও এতটা খুশি হয়নি আদিত্য যতটা আজ নিজের প্রিয়তমার মুখে হাসি ফোটাতে পেরে খুশি লাগছে। মনে হচ্ছে বিশ্ব জয় করে ফেলেছে সে। আজ তো বাবলুকে জোরদার পাপ্পি দিতে মন চাচ্ছে। জিও বাবলু মিয়া, নূরের এই হাসি মাখা মুখটা কতই না সুন্দর। তোমার এই হাসি কখনো বিলীন হতে দেব না আমি নূর, কখনো না। ব্যাস, শুধু আমার সামনে বসে এভাবেই সারা জীবন হেসে যাও, এতটুকুই শুধু চাই তোমার কাছে নূর। সারাদিনের কর্মব্যস্ততা শেষে গৃহে কদম রাখতেই আজ বাড়ির আভ্যন্তরীণ বাতাবরণ কিছুটা পরিবর্তন দেখতে পেল আদিত্য। অন্যান্য দিনের তুলনায় বাড়িটা কেমন যেন বেশি পরিপাটি আর সাজানো মনে হচ্ছে। মুখরোচক খাবারের ঘ্রাণে মৌ করছে পুরো বাড়ি। এগিয়ে গিয়ে ডাইনিং টেবিলে সাজিয়ে রাখা খাবারের দীর্ঘ মেনু দেখে নিচের ঠোঁট উল্টিয়ে ভ্রুচোরা উঁচু করে কৌতূহলী মনোভাব প্রকাশ করল আদিত্য। এমন ঘটা করে আয়োজনের হেতু জানতে খাবার পরিবেশনের কাজে ব্যস্ত থাকা রেহেনুমার উদ্দেশ্যে আদিত্য বলে উঠল। কি ব্যাপার মা, হঠাৎ এত গ্র্যান্ড আয়োজন কি উপলক্ষে শুনি? আজ তো কারোর বার্থডেও না, আর তোমার আর বাবার বিবাহবার্ষিকীও না, তাহলে এত আয়োজন কিসের?
তোর মায়ের সাথে হয় বিয়ে নামক নির্মম দুর্ঘটনাটাকে আবার সেলিব্রেটও করব। ওটাকে তো আমি আমার জীবনের কালো দিন শোক দিবস হিসেবে পালন করি। রাস্তায় রাস্তায় ব্যানার ঝুলিয়ে দিতে চাই, কাঁদো বাঙালি কাঁদো। পেছন থেকে বাবার উক্তি শুনে আদিত্য মৃদু হেসে বলল, কিন্তু বাবা, তোমার দুঃখে জাতি কেন কাঁদতে যাবে? আরে কাঁদবে না, এটা তো সব স্বামীর জন্য শোক দিবস। দিনের পর দিন স্ত্রীর হাতে নিপীড়ন হওয়া দুঃখিয়ারি স্বামীদের শোক দিবস। হাসলো আদিত্য। রেহেনুমা চোয়াল চিবিয়ে বলল, দেখো, আজকে আমি একদম আমার মুড নষ্ট করতে চাচ্ছি না, তাই তোমার এই গবেট টাইপের জোকস আর আনকালচার কথাবার্তা সহ নিজেকে শাটডাউন করে ফেলো। আদিত্যের বাবা মুখ বাঁকিয়ে সোফায় গিয়ে বসে পড়ল। আদিত্য আবারও জানতে চাইল, কিন্তু মা, অকেশনটা কি তা তো বললে না। আহানা ফোনের স্ক্রিনে নজর টিকিয়ে রেখেই আস্তে আস্তে বলল, কি আবার হবে, আজ মায়ের ছোট নবাব রায়বাহাদুর মহামান্য আদ্র মহারাজ আসছেন, তার আগমনেই এত জমকালো আয়োজন। আদিত্য ভ্রুকুটি উঁচু করে মায়ের উদ্দেশ্যে বলল, ও তাই তো বলি, আজ মায়ের আদরের দুলাল আসছে বলে এত আয়োজন। বাহ, ভালোই। আমাদের এমন কপাল কোথায়? হ্যাঁ ভাইয়া, মা শুধু এখন হাতি দ্বারা সেলামি দেওয়ার কাজটাই বাদ রেখেছে। বাসা নোংরা হওয়ার ভয় না থাকলে মা হয়তো সেটাও করে দিত। আদ্র মহারাজ আসছে, আর দুই পাশে দুই হাতি, তার উপর ফুল চন্দনের বর্ষণ করবে। ওয়াও, কি সিন! হ্যাঁ রে আন্নি, ঠিকই বলেছিস। এই আমাদের মতো গরিবের কোনো কাজ নেই এখানে। চল আমরা দুইজন গলাগলি দিয়ে দুঃখ ভাগ করে নেই। আন্নি তাচ্ছিল্যের সুরে বলল, ও প্লিজ ভাইয়া, আমরা সবাই জানি মায়ের প্রথম মহারাজা আর অল টাইম ফেভারিট তো তুমি। এখানে অবহেলিত কেউ থাকলে সে হলো এই আমি, এক জনম দুঃখিনী বেচারি। হ্যাঁ, কারণ তোকে তো পুরান সরকারি হাসপাতালের ডাস্টবিন থেকে কুড়িয়ে এনেছে মা। তোকে যে পালছি, আমাদের পরিবারের সদস্য করে রেখেছি, এটাই তো তোর 7 জন্মের সৌভাগ্য। তোর তো সকাল বিকাল আমাদের পা ধুয়ে পানি খাওয়া উচিত। আহানার উদ্দেশ্যে উক্ত কথাগুলো বলতে বলতে দরজা দিয়ে এগিয়ে এলো আদ্র। আহানা দুপাটি দাঁত বের করে ফিক করে হাসি দেখিয়ে বলল, ট্রাই সামথিং নিউ ব্রো। এসব চাইলিশ জোক আর কতবার মারবি? ফরেন ট্যুর গিয়েও দেখি তোর জোকস আপডেট হয়নি। ইউ আর ভেরি ডিসপয়েন্ট মি ব্রো। আদ্র আহানার মাথায় আলতো চাটি মেরে বলল, চুপ, বেশি কথা বলা শিখে গেছিস। এরপর হাসি মুখে আদিত্যকে হাঁক করে বলল, হাউ আর ইউ ভাইয়া? আদিত্য মুচকি হেসে বলল, আই এম গুড। তোর ট্যুর কেমন হলো? অসম ভাইয়া। আদ্র এবার বাবা মায়ের সাথেও কুশলাদি বিনিময় করল। রেহেনুমা ছেলের মাথায় মমতার হাত বুলিয়ে বলল। আহানা আদিত্যের দিকে হালকা ঝুঁকে বিড়বিড় করে বলল, মায়েদের এই ডায়লগটা একেবারে এভারগ্রিন হিট। গ্রামীণ মা বলো আর শহরে ক্লাসে সবাই এই ডায়লগ দিবেই, ইটস কম্পালসরি। রেহেনুমা আদ্রের উদ্দেশ্যে বলল, আচ্ছা যা, ফ্রেশ হয়ে আয় ডিনারের জন্য। আদি, তুইও যা, ফ্রেশ হয়ে আয়। আর হ্যাঁ, আসল কথাটা তো বলতেই পারলাম না। আসলে আজ শুধু আদ্রের জন্য এত আয়োজন হয়নি, আজ ডিনারে গেস্ট আসছে, তাই এতটা আয়োজন। আদিত্য প্রশ্ন করল, গেস্ট? কে গেস্ট? ইটস সারপ্রাইজ, আসলেই দেখতে পাবি। এখন যা, ফ্রেশ হয়ে আয়। ওকে মা, অ্যাজ ইউ উইশ। তাহলে আবিরটাকেও একটু ডেকে নেই। তোমার হাতের খাবার আবার ওর খুব পছন্দ। ঠিক আছে, আসতে বল। আদিত্য উপরে যেতে যেতে আবিরকে ফোন লাগিয়ে বলল, শোন, মাগনা খাবার খাইতে চাইলে লুঙ্গির কাঁসা টাইট দিয়ে দৌড় দিয়ে আয়। কসমি মামা, লুঙ্গি ছাড়াই আইতাছি আমি। ওই না, লুঙ্গি ছাড়া আসিস না, কাপড় চোপড় পরে আসিস। আরে কাপড় চোপড় হলো মোর মায়া, এগুলো সিরিয়াসলি নিতে হয়। দুনিয়াতে কী নিয়ে এসেছে আর কী নিয়ে যাব? ল্যাংটাই এসেছি আর ল্যাংটাই যেতে হবে। তাহলে এসব মিশে মায়াতে পড়ে আছে আমরা। ও বাবা, বদনাদেব, প্রবচন বন্ধ করে জলদি আয়। এক্ষুনি টপকাইতাছি।
ফ্রেশ হয়ে নিচে আসতেই ভ্রু কুচকে এলো আদিত্যের। লিভিং রুমের সোফায় সামাইরা আর ওর মাকে বসে থাকতে দেখে আদিত্যের ফুরফুরে মেজাজটা হঠাৎই তিক্ত হয়ে গেল। মায়ের সেই সো কল্ড গেস্ট যে এরাই সেটাও বোধগম্য হলো তার। আর মা ঠিক কোন উদ্দেশ্যে এদের দাওয়াত করেছে এটাও বুঝতে বেগ পেতে হলো না আদিত্যের। কিন্তু মাকে কে বোঝাবে? তার এই প্রয়াস যে সম্পূর্ণই বৃথা যাবে। তার ছেলে যে এখন অন্য কারোর কাছে চিমনি হয়ে গেছে। আদিত্যের জীবনে অন্য কারোর চুল পরিমাণ জায়গা নেই। আর সামাইরাকে কর্মক্ষেত্রের বাইরে এমনিতেও পছন্দ না তার। সেখানে এমন কিছু তো কল্পনাতেও না। মনে মনে বিরক্ত হলেও ভদ্রতার খাতিরের সামনে এগিয়ে গেল আদিত্য। সামাইরা মিষ্টি হাসি উপহার দিয়ে বলল, হ্যাঁ আদিত্য। আদিত্যও সৌজন্যমূলক বলল, হ্যালো। বাই দ্য ওয়ে, বাসার ক্যাজুয়াল লুকে কিন্তু তোমাকে আরো বেশি সুন্দর লাগে। এবারেও জোরপূর্বক স্মিত হাসল আদিত্য। ডাইনিং টেবিলের কাছ থেকে ওদের দেখছে রেহেনুমা। দুজনকে কত সুন্দর মানিয়েছে। সামাইরা আদিত্যের লাইফ পার্টনার হিসেবে একদম পারফেক্ট, সুন্দর, ক্লাসি আর সফিস্টিকেটেড। কিছুক্ষণ পর আবিরও এসে উপস্থিত হলো সেখানে। আর যথারীতি তাকে দেখেই মেজাজ বিগড়ে গেল আহানার, যার আভাস শুধু আবির ছাড়া আর কেউই পেল না। তাই তো আগুনে ঘি ঢালতে সন্তর্পণে আহানার পানে চোখ টিপ মেরে দিল সে। বিপরীতে পেল তার কাঙ্ক্ষিত উত্তপ্ত দৃষ্টি। বাঁকা হাসল আবির। ঘিয়ের পরিমাণ আরও বাড়াতে এগিয়ে গেল সামাইরার দিকে। উৎসাহিত কণ্ঠে বলল, আরে সামাইরা মাইজান, হাউ আর ইউ? দিন দিন তোমার বিউটি তো একেবারেই কাতিলানা হয়ে যাচ্ছে। আবির সামাইরার মায়ের উদ্দেশ্যে বলল, আন্টি, সামিয়া বাবা কি ভারতের ফ্যাক্টরিতে কাজ করে? না তো, কেন? তা না হলে এমন টাইপ ফর্ম পয়দা করলো? হেসে উঠল সবাই। সামাইরা ঢং করে বলল, ও আবির, তুমি একটু বেশি বেশি বলো, আমি এতটাও সুন্দর না। বিরক্তির প্রলয় উপচে পড়ছে আহানার মাঝে। মুখ ভেঙিয়ে বিড়বিড় করে বলল, মরণ, ঢং দেখে বমি আসছে তো এখানে ভাইয়াকে ফুসলাতে। আবার ঢং দেখো, যেন কচ্ছি খুকিটি। এইসব মেয়েরা আবিরের মতো অসভ্য ক্যারেক্টারলেস ছেলেদের জন্য একদম পারফেক্ট। আমার ভোলা ভালা ভাইয়ের খপ্পরে না পড়ে তাই ভালো। এবারে আদ্র এগিয়ে এসে আবিরকে হাঁক করে বলল, আরে আবির ব্রো, হোয়াটসঅ্যাপ ম্যান? আরে হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার এসব পড়ে না। আগে বল, আমি যে তোরে ফোনে মাইনা নাম্বার আনতে কইছিলাম আনছস? আমি বিশ্বপ্রেমিক হওয়ার যাতে তুই অবধি রাখতে পারিস। ইতিহাসে পাতায় তোর নামও উল্লেখ থাকবে। কত বড় সৌভাগ্য তোর, ভাবতে পারিস? আহানা পাশ থেকে তিরস্কার স্বরূপ বলে উঠল, এমন অসভ্য চিন্তাধারা নিজ পর্যন্তই রাখুন। আমার ভাইয়াকে এই পথে নেয়ার দরকার নেই। আবির ঘাড় বাঁকিয়ে বাঁকা হেসে একবার তাকালো আহানার পানে। তারপর রেহেনুমার দিকে ঘাড় ঘুরিয়ে বলল, আন্টি, সরি টু সে, আপনার মেয়ে কিন্তু আবার মতো ক্লাসে আর বুদ্ধিমান হয়নি। আমি মাঝে মাঝে ভাবি আপনার মতো এমন সভ্যতার নমুনির মেয়ে এত ট্রাম্প কিভাবে হলো। টু ব্যান্ড। আহানা তেতে উঠে আবার কিছু বলতে যাবে, কিন্তু রেহেনুমা থামিয়ে দিয়ে সবাইকে খাবার টেবিলে বসতে বলল। খাবার টেবিলে এসে সামাইরা রেহেনুমার মন জোগাতে তার হাত থেকে খাবারের বোলটা হাতে নিয়ে নম্রভাবে বলল,